আমরা একটি রাজনৈতিক দল বাংলার বুকে প্রতিষ্ঠিত করতে চলেছি বা অলরেডি যেটা আজকে আনুষ্ঠানিকভাবে যার প্রকাশ করা হবে। এই রাজনৈতিক দল অ্যাকচুয়ালি অনুপ্রাণিত আমরা এই পার্টিকে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত পূর্ব মেদিনীপুর যে ছিল তার জাতীয় সরকার তৈরি করা হয়েছিল। স্বাধীনতা সংগ্রামী মেদিনীপুরের যাদের প্রেরণায় জাতীয় সরকার গঠিত হয়েছিল এবং এই জাতীয় সরকার ইংরেজদের বিরুদ্ধে একটি প্রতিবাদের প্রতীক ছিল। এই ফ্যানটা একটু বন্ধ করে দেবেন প্লিজ, আওয়াজটা আসছে পিছনে ফ্যানগুলো। জাতীয় সরকারকে আমরা সতীশ সামন্ত ফ্রিডম ফাইটার, থ্যাংক ইউ, সতীশ সামন্ত ফ্রিডম ফাইটারকে আমরা আমাদের মেদিনীপুরের অনুপ্রেরণা বলে শুধু মনে করি না, বাংলার অনুপ্রেরণা। এবং অবিভক্ত মেদিনীপুরকে যদি আমরা ইতিহাস দেখি, মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বাসুর মতন, বিদ্যাসাগরের মতন মহামানবকে পূর্ব মেদিনীপুর জেলা অবিভক্ত মেদিনীপুর জেলা বাংলাকে উপহার দিয়েছে। সুতরাং বাংলার মধ্যে মেদিনীপুরের মাটিতে আপনি সংগ্রামী মনোভাব পাবেন না, এটা হতে পারে না। সেই ইংরেজ পিরিয়ডের ধারাকে আরম্ভ করে পরবর্তীকালে পরিবর্তন, আমাদের মুখ্যমন্ত্রী যে ডাক দিয়েছিলেন, সেই পরিবর্তনের যে অগ্নিশিখা জ্বলে উঠেছিল নন্দীগ্রামে, তা আজকে বাংলার মানুষ হয়তো অনেকেই ভুলে গিয়েছেন, কিন্তু মেদিনীপুরের মানুষ তা ভুলেনি। এছাড়াও মেদিনীপুরের ইতিহাস বলার জন্য আমরা তো এখানে আসিনি, কিন্তু আমরা এটা আপনাদের জানা জরুরি যে আমাদের এই রাজনৈতিক দল তৈরি করার পেছনে আমাদের উদ্দেশ্যটা কি। সেই জাতীয় সরকারকে সামনে রেখে আমরা একটি রাজনৈতিক দলের নামকরণ করেছি, যা জাতীয় উন্নয়ন পার্টি বলে আপনাদের কাছে আমরা প্রকাশ করলাম। সংক্ষেপে JUP। আমরা আমাদের আলোচনার মধ্যে আসবো, আপনারা হয়তো কনফিউজ হবেন। তার আগে আমি আপনাদেরকে 2021 সালে একবার নিয়ে যেতে চাই। এই 2021 সালে এই প্রেস ক্লাবে বসে আমরা একটি ফ্রন্টের ঘোষণা করেছিলাম, ইউনাইটেড সেকুলার ফ্রন্ট। এটা জানানো আপনাদের জন্য জরুরি। অনেকেই আমরা খুব দ্রুত এই সোশ্যাল মিডিয়ার যুগে ট্রোলিং নিউজের পিছনে ছুটতে ছুটতে আমরা ভুলে যাই যে আমাদের পিছনের ত্যাগ তিতিক্ষা কী ছিল, কোন মানুষের, এটা আমরা মনে করি না। ফলে আমরা দ্রুত যা দেখি তার উপরে আমরা সিদ্ধান্ত নিই। ইউনাইটেড সেকুলার ফ্রন্ট 2021-এ কলকাতা, মুর্শিদাবাদ এবং মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরের কিছু ইন্টেলেকচুয়াল মেম্বার, মানুষ যারা মনে করেছিলেন যে সরকারের কাছে আমাদের আওয়াজ পৌঁছাচ্ছে না, ফলে ঐক্যবদ্ধভাবে আমরা একটা ফ্রন্ট বানাই। যে ফ্রন্ট গঠন করা হয়েছিল প্রায় 13-14টি দল, এবং এই 13-14টি পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষদেরকে নিয়ে আমরা এই প্রেস ক্লাবে ঘোষণা করেছিলাম, এবং যার ডকুমেন্টস আমাদের কাছে আছে। এবং যদি আপনাদের কোনো মিডিয়া বন্ধুর প্রয়োজন হয়, আমাদের যারা সহযোগীরা এসেছেন, আপনারা তাদের কাছ থেকে সেই মিডিয়ার পুরো বক্তব্যটা পেয়ে যাবেন, অথবা আমরা পরবর্তীকালে আমাদের পেজেও এটা আপলোড করে দেব, যাতে আপনাদের বিভ্রান্ত হওয়ার কোনো জায়গা না থাকে। যদিও এটা সত্য কথা যে তৎকালীন যারা সরকারের কাছে আওয়াজ পৌঁছাতে চেয়েছিলেন, তাদের একটা বৃহত্তর অংশ আজ সরকারের সাথেই আছেন। এটা আমাদের কোনো ব্যক্তিগত রাগ আক্রোশ বা বিরোধিতা নয়, কারণ আমরা খুব দ্রুত সিদ্ধান্ত বদলাই। আজকে যে লোকটাকে সেকুলার মনে হচ্ছে, কালকে এই লোকটাকে সাম্প্রদায়িক বলতে আমাদের 1 মিনিট সময় লাগে না। আজকে যে লোকটাকে সাম্প্রদায়িক মনে হতে পারে, এক্সট্রিমিস্ট মনে হতে পারে, আমাদের বিশ্বাস যে মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তারা যদি তাদের দায়িত্ব পালন করে, যে লোকটাকে আপনি তার অ্যাপিয়ারেন্সের উপরে হয়তো কোনো কিছু বলছেন, মিডিয়ার মাধ্যমে আমরা সেই লোকটাকে দেশ বা জাতির একজন মানুষ ভালো, বা তাকে আমরা আগামীর পথপ্রদর্শক হিসাবে প্রমাণ করতে পারি। তো যে মানুষগুলো আমাদের
সাথে ফ্রন্টে যুক্ত হয়েছিলেন তাদের একটা অংশ তারা ফ্রন্ট থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং কিছু মানুষ আজও সরকারের বিরুদ্ধে তাদের আওয়াজকে তুলে যাচ্ছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু এটা কোনো পলিটিক্যাল দল ছিল না, এটা একটা ফ্রন্ট ছিল এবং আমরা এই মিডিয়াতে বারবার বলেছিলাম। এবং আমার মনে আছে কোনো এক সাংবাদিক বন্ধু আমাকে প্রশ্ন করেছিলেন যে ইলেকশনের আগে এরকম অনেক দল আসে, আবার ইলেকশনের পরে তাদেরকে আর পাওয়া যায় না। এবং আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিই, যদি সেদিন কেউ থাকেন, আমি বলেছিলাম আমি 2021 প্রেস ক্লাবে কথা বলছি, আমি জানি না আমরা কতটা সফল হতে পারবো, তবে 2026 ইলেকশনের আগে আপনি আমাকে আবার এই প্রেস ক্লাবে ন্যায় এবং অধিকারের লড়াই দিয়ে আপনি আমাকে দেখতে পাবেন। এবং আমি আমার কথা রেখে আজকে আবার আপনাদের কাছে এসেছি এবং আমরা অনেক পরিপক্ক হয়ে এসেছি। তখন আমাদের কাছে এই ফ্রন্টের কাছে আলাদা আলাদা রাজনৈতিক দল ছিল, ফলে কেউই একটি ঐক্য মতে আসতে না পারার জন্য ভেঙে গিয়েছিল। ফলে আজ এই মুহূর্তে আমরা এককভাবে জাতীয় উন্নয়ন পার্টিকে নিয়ে আপনাদের কাছে এসেছি। আমাদের পাশে আমাদের নেতৃত্বরা বসে আছেন। আপনারা জানেন আমাদের পার্টির সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয় আমাদের কাছে আছেন। এছাড়াও সিনিয়র নেতৃত্ব বদরুদ্দোজা মাস্টার মশাই, আমাদের জানাব ফাইজাল সাহেব, জানাব আরমান সাহেব, ইনারা এসেছেন। আমরা আমাদের আলোচনা আরো বৃহৎভাবে আপনাদেরকে জানাবো। আমাদের লক্ষ্য একটি সুনির্দিষ্ট পরিকল্পনা ছাড়া বাঙালি জাতিকে কখনো এগিয়ে নিয়ে যাওয়া যায়নি। আমরা একটা শব্দ মাঝে মাঝে বলা হয় যে হুজুগে বাঙালি, কিন্তু আমরা এটা বিশ্বাস করি না। কেননা যে বাঙালি শুধুমাত্র ইংরেজদের বিরুদ্ধে নয়, প্রতিটি ক্ষেত্রে সে যদি সুলতানি পিরিয়ডও দেখেন সেখানেও যেমন বাঙালি জাতি লড়াই করেছে। অবিভক্ত বাংলাকে যদি আমরা ইতিহাস খুলে দেখি, বাঙালির একটা লড়াকু জাতি। ফলে এই জাতির মান সম্মান নিয়ে, এই জাতির সেন্টিমেন্ট নিয়ে একদল মানুষ যারা বাঙালিদেরই একটা অংশ, তারা ব্যবহার করে চলেছেন। আমরা এটাকে হতে দিতে পারি না বলে মনে করেছি। ফলে আমরা আগামী বিধানসভায় আমরা ইলেকশনে লড়ার পরিকল্পনা করেছি। আমাদের কোনো অনেক বড় শ্বেতপত্রও নেই, আর আমাদের অনেক বড় কোনো স্বপ্ন দেখানোর উদ্দেশ্য আমরা বাংলার মানুষদের কাছে আপিল রাখছি না। আমরা আপিল করেছি, আমাদের নীতি হচ্ছে 100 কদম চলনে কে লিয়ে এক পহলি কদম কি জরুরত হ্যায়। আমরা লক্ষ্য নির্ধারণ করেছি এবং সেই লক্ষ্যে আমরা এক পা চলা শুরু করেছি। আমরা জানি না কত দ্রুত আমরা এই লক্ষ্যে পৌঁছাতে পারবো, কিন্তু আমাদের লক্ষ্য বাঙালিদের অস্তিত্ব। একদিকে সাম্প্রদায়িকতাবাদ বাংলাকে যেমন ঘিরে ধরেছে, সাধারণ আমাদের বাংলার যে পরিবেশ ছিল, বাঙালিদের যে একটি ভ্রাতৃত্ববোধের যে দৃশ্য আমরা দেখতে পেয়েছি শারদ উৎসবকে নিয়ে, ঈদের সময় যা আমরা সকলে আনন্দ করেছি, সেই আনন্দের মধ্যে একটা বিষাক্ত দুর্গন্ধ কেউ কেউ ছড়িয়ে দিতে সক্ষম হয়েছে অনেকটা। আমাদের লড়াই এখানে, আমাদের লড়াই তোষণের নাম করে কিছু মানুষদেরকে পিছিয়ে রাখা শুধু নয়, অধিকার পাইয়ে দেওয়ার ললিপপ দেখিয়ে আজ তারা দিশেহারা হয়ে কিছু না পেয়ে তারা মনে করছে আমাদের অধিকারের জন্য আমাদের জায়গা, আমাদের নিজস্ব প্রতিনিধি দরকার। এই দিশেহারা পিছিয়ে পড়া সমাজের জন্যও আমাদের লক্ষ্য। আমরা আমাদের রাজনীতিতে কোনো সেলিব্রিটিকে আনতে চাইছি না, কোনো বড় নায়ক নায়িকাকে গ্রাম বাংলার মানুষদেরকে ছবি দেখিয়ে তাদেরকে নেতা বানানোর চেষ্টা করছি না। আমরা আমাদের রাজনৈতিক দলের লক্ষ্য মাটির মানুষের সাথে, যারা ঘাসের সাথে সম্পর্ক রেখেছেন, যারা শিশির ভেজা সকালকে দেখেছেন, সেই সাধারণ বাঙালিদের অধিকার নিয়ে যে ইউপি লড়ার প্রতিজ্ঞা নিয়ে আজকে আপনাদের কাছে এসে পৌঁছেছে। সম্মানিত মিডিয়া বন্ধুরা, আপনাদেরকে আমরা আবার ধন্যবাদ জানাই। আমরা চেষ্টা করেছি একটি উদ্দেশ্যকে নিয়ে আপনাদের কাছে এসে পৌঁছানো। বাংলার একদিকে শিল্প যেমন গুরুত্বপূর্ণ, তেমনি কৃষি গুরুত্বপূর্ণ, কিন্তু যদি আপনারা আজকে গ্রামের দিকে পৌঁছান, আপনি দেখবেন কৃষির প্রতি বাঙালিদের অনীহা তৈরি হচ্ছে। হাজার হাজার একর জমি আজকে কৃষি কাজ থেকে কৃষকেরা মুখ ফিরিয়ে নিয়েছেন। কিসের জন্য? পণ্যের দাম নেই। সুপার মার্কেটে চালকে যদি দেখেন, কৃষকদের কাছ থেকে যে চাল 20 টাকায় কেনা হয়, সুপার মার্কেটে সেই চাল 80 টাকা কিলোতে বিক্রি হচ্ছে। আমাদের প্রশ্ন, 25 টাকা কিলোতে যে চাল তৈরি করার খরচ পড়ে, সেই চালকে কৃষকেরা 20 টাকা 22 টাকায় বিক্রি করতে বাধ্য হন, অথচ সুপার মার্কেটে 80 টাকায় বিক্রি হচ্ছে। মধ্যেখানে এই বৃহৎ অঙ্কের অর্থটা কারা পাচ্ছেন? কৃষকেরা সুসাইড করছেন। শিল্প প্রয়োজন ছিল, কিন্তু যে শিল্প প্রয়োজন ছিল আমরা যদি লক্ষ্য করে দেখি, আসানসোল থেকে নিয়ে
হলদিয়াকে যদি আমরা একটি রেখা বানাই, আপনি আজকে দেখবেন হলদিয়া পূর্ব মেদিনীপুর জেলার শিল্পনগরী, শিল্প বন্দর। বিগত 10 বছরে হলদিয়ায় কোনো শিল্প নেই, নতুন করে শিল্প আসছে না। মিডিয়াতে বড় বড় সংবাদ চ্যানেলে শুধু হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট ঘোষণা হচ্ছে, কিন্তু গ্রামের মানুষ আজকে তারা যদি আপনি গিয়ে দেখেন, হাজার হাজার পূর্ব মেদিনীপুর হলদিয়া বন্দরের লোকেরা কাজ থেকে বেরিয়ে আসছে। আসানসোলকে যদি আমরা চলে যাই, পিছিয়ে পড়া সংখ্যালঘু মানুষ যারা দিন আনে দিন খায়, কয়লা শিল্পাঞ্চলে যারা কাজ করতো, আজকে তারা কাজ হারা। হাওড়া জেলায় যদি জুট শিল্পে আমরা গিয়ে দেখি, ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে। এই কথাগুলো আমরা সবাই জানি, কিন্তু আপনাদেরকে এটা বুঝিয়ে দিই, সবাই আমরা বলছি, বড় বড় নেতা, বড় বড় নেতৃত্ব, এমনকি আমরা যদি সরকারকেও দেখি, তাদেরও বক্তব্যের মধ্যে কাগজে কলমে ইন্ডিয়াকে গ্রেট যেমন বানিয়ে দেওয়া হয়েছে, তেমনি বাংলাকেও সোনার বাংলা বানানো হয়েছে। কিন্তু প্রশ্ন, আমরা যারা মাটি থেকে এসেছি, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা এই আওয়াজ সরকারের কাছে দীর্ঘদিন ধরে তুলে ধরেছি, কিন্তু কোথাও না কোথাও আমাদের মনে হয়েছে সরকার এটাই প্রয়োজন মনে করে, বা সরকারের নীতি এটাই, সরকারে থাকার জন্য যারা আওয়াজ তুলে তাদেরকে গদি দাও, যদি তারা গদিতে সন্তুষ্ট না হয় তাহলে তাদেরকে ভরে দাও। আপনারা আশা করি আপনারা বুঝতে পারছেন ভরে দেওয়ার অর্থ আমি কি বলতে চেয়েছি। আমি আপনাদের কাছে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, শুধু আপিল করব যে আজ যারা আপনাদের মাধ্যম থেকে বাংলার মানুষ আমাদেরকে দেখবেন, আপনারা আপনাদের সহযোগিতা, আপনাদের নৈতিক সাপোর্ট যদি আমাদেরকে দেন, একটা স্টেপ আমরা শুরু করেছি, যে কদম, যে পা বাংলাকে নতুন করে আশা দেখাবে। কিন্তু আমরা এখানে বৃহত্তর কোনো আপনাদেরকে স্বপ্ন দেখিয়ে আমরা ভোট আপিল করতে আসিনি। আমরা এসেছি বাংলার মানুষের সচেতনতা বৃদ্ধি করার জন্য। আমাদের বিশ্বাস এই সচেতনতা আগামীকে বাংলার একটা সকাল দেখাবে, যেটাকে আমরা প্রভার ডাক নাম দিয়েছি। এই প্রভার ডাক আমরা 2023 থেকে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কাজ শুরু করেছি। আমরা চাই এই প্রভার ডাকের আওয়াজ আগামী ইলেকশনে বাংলার মানুষের কাছে নতুন করে পৌঁছে যাক, এবং বাংলায় আমরা যেটুকুন জায়গায় আমরা আমাদের মতন করে মানুষের কাছে পৌঁছাবো, মানুষের সহযোগিতা এবং সমর্থন পাওয়া যায়। ধন্যবাদ, ভালো থাকবেন। আচ্ছা, আমরা একটু আমাদের ফ্ল্যাগের এই বিষয়ে একটা ছোট্ট কথা একটু বলে নিই। আপনারা জানেন অনেকেই যে ফ্ল্যাগ সিম্বল বিহীন আমাদের এই মুহূর্তে ফ্ল্যাগ আমরা করেছি, কেননা ইলেকশন কমিশনের একটা নির্দিষ্ট পরিমাণ ভোট পাওয়ার প্রয়োজন আছে। ওই ভোটের পাওয়ার পরেই আমরা নিজস্ব সিম্বল পাবো। আমরা ইলেকশন কমিশনকে এটা জানিয়ে দিয়েছি যে আমরা একটি সিম্বল চাই। ইলেকশন কমিশন খুব শীঘ্রই আমাদেরকে অ্যালট করে দিবে যে সিম্বল, সেটাই আমাদের আগামী নির্বাচনের সিম্বল হবে। এবং আরেকটি ছোট্ট কথা আপনাদেরকে বলে দিই, এই জেইউপি নামে হয়তো বাংলায় আরো কোনো ইলেকশন পার্টি আছে, যেটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু জায়গা আছে। তবে আমরা মনে করি, আমরা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে দেখেছি, জেইউপি নামে বাংলায় একমাত্র জাতীয় উন্নয়ন পার্টি রেজিস্টার্ড আছে, বাকি এই নামের কোনো রেজিস্টার্ড পার্টি নেই। ফলে আগামীতে কিভাবে কি সমস্যা হবে বা সমাধান হবে সেটা আলোচনা সাপেক্ষ, কিন্তু আমরা জাতীয় উন্নয়ন পার্টি একমাত্র বাংলা তথা ভারতবর্ষের ইলেকশন কমিশন কর্তৃক রেজিস্টার্ড বা রেজিস্টার্ড পার্টি। আমরা একটু সরে যাই। আমরা একটু সরে যাই, সাংবাদিক বন্ধুরা একটু সরে যাই। না না, আমি চাইছি আপনারা আমাদের ফ্ল্যাগটা দিন। থ্যাংক ইউ। ধরেন ফয়সাল ভাই, ধরেন। এটা হচ্ছে আমাদের ন্যাশনাল, আমাদের আপনারা দেখেছেন এই পার্টিটা আমাদের লোগো, এবং আমাদের এই মুহূর্তে লোগো নেই, এটা কালার আমরা, এবং আমরা পরবর্তীকালে আমাদের এই দুটি কালারের কারণ এবং তার ব্যাখ্যা আপনাদেরকে পরে আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা পেয়ে যাবেন। আমাদের নিজস্ব একটি ওয়েবসাইট আছে, যেটা প্রিন্ট মিডিয়া বন্ধু বান্ধবদেরকে করে দেবো। থ্যাংক ইউ। আমাকে দেন পণ্ডবাবুকে, আমি একটা আমাদের সেক্রেটারি সাহেবকে আমরা একটু করিয়ে দিই।
পড়িয়ে দেন, নেতৃত্বটা পড়িয়ে দেন ফাইজাল ভাই। আমাদের ইলেকশন দায়িত্বে আছেন ফাইজাল সাহেব, থ্যাংক ইউ। আরে আমাদের আরমান ভাইয়ের জন্য একটা পণ্ডব আরমান ভাইকে পড়িয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমরা বলে দেব। ঠিক আছে, থ্যাংক ইউ। আমাদের প্রেস রিলিজটা আমরা আপনাদের হাতে তুলে দেব এবং সেখানে আপনারা অনেকটাই ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমার একদম ডান দিক থেকে আমি একবার মনে হয় বলেছিলাম মাস্টার বদরুদ্দোজা মহাশয়, পাশে আমাদের জনাব ফয়সাল আলী সাহেব, উনি হচ্ছেন আমাদের, ও সরি ফয়সাল ভাই আপনি আমি বলছি, আমাদের ফয়সাল সাহেব পার্টির কোর মেম্বারের মধ্যে একজন, আমাদের মাস্টার বদরুদ্দোজা মহাশয়। ফয়সাল আলী সাহেব আগামী নির্বাচনের ওনার হাতে দায়িত্ব আছে, যে সমস্ত নির্বাচন ক্ষেত্রগুলো আমরা লড়ব তার প্রধান উপদেষ্টা হিসাবে ফয়সাল আলী সাহেবকে অ্যাপয়েন্ট করা হয়েছে। পার্টির জেনারেল সেক্রেটারি বিষ্ণুপদ পণ্ডা মহাশয়, আমাদের স্পোক্স পারসন জনাব আরমান কবির সাহেব, আরমান সাহেব কলকাতা থেকে, ফয়সাল সাহেব কলকাতা থেকে, এবং আমি সৈয়দ রুহুল আমিন পার্টির প্রেসিডেন্ট। হ্যাঁ আমরা একটু হ্যাঁ আমাদের মধ্যে এবার ফয়সাল সাহেব আপনাদের কাছে আমাদের আরো কিছু কথা তুলে ধরবেন। আমি ফয়সাল সাহেবকে মাইক দিলাম। नमस्कार, सत श्री अकाल, अस्सलाम वालेकुम, गुड आफ्टरनून एवरीवन। सबसे पहले मैं तहे दिल से आप सबका मुबारकबाद देता हूं कि आप लोग यहां पर आए। कलकत्ता प्रेस क्लब एक ऐतिहासिक जगह है जहां पर बहुत सारा इतिहास रचा गया है, और आज मैं ये पूरे यकीन के साथ कह सकता हूं कि एक और इतिहास आज इस कोलकाता प्रेस क्लब से बनने वाला है, जो पश्चिम बंगाल की पॉलिटिकल लैंडस्केप, पॉलिटिकल राजनीति को एक नया शेप, एक नया रंग आप लोगों को पश्चिम बंगाल में देखने को मिलेगा। अब आप लोगों के सामने मैं कुछ बातें बताता हूं कि करेंटली जो पॉलिटिक्स है पूरे देश का, वो दिन ब दिन बदल रहा है। आज से 10 साल पहले जो पॉलिटिकल सिस्टम था, उससे पूरा का पूरा सिस्टम बदल रहा है। पूरा एडवर्टाइजमेंट, ब्रांडिंग, सोशल मीडिया के तरफ शिफ्ट हो रहा है। अब लीडर सोशल मीडिया में बनाए जाते हैं, सोशल मीडिया में लीडर को बर्बाद किया जाता है। जमीन में काम करके, मेहनत करके आगे आने वाला लीडर अब आप लोगों को कम दिखेगा। बीजेपी में अगर आप इतनी बड़ी पार्टी, दुनिया का सबसे बड़ा पॉलिटिकल पार्टी, दुनिया का सबसे बड़ा, आज सबसे अमीर पॉलिटिकल पार्टी, रिचेस्ट पॉलिटिकल पार्टी, लेकिन आप अगर लीडर के नाम गिनेंगे तो आप 10 लीडर के बगैर लीडर का नाम खोज नहीं पाएंगे, क्योंकि अब लीडर सोशल मीडिया में बनाया जाता है। अगर उसी तरीका से अगर राज्य सरकार की बात करें, तृणमूल की बात करें, तो आप देखिएगा अब जो नए लीडर उठकर आ रहे हैं वो सोशल मीडिया लीडर्स हैं। जमीन में काम करने वाले लीडर्स का अब वैल्यू खत्म हो रहा है। ऐसे हालात में जहां पर पूरे देश में आज कम्युनल और एक नफरत का माहौल बनाया जा रहा है, और सेंट्रल गवर्नमेंट और स्टेट गवर्नमेंट के टसल के बीच में जिस तरह पश्चिम बंगाल के लोग पिसते चले जा रहे हैं। बीजेपी आके तृणमूल पे आरोप लगाती है, तृणमूल आके बीजेपी पे आरोप लगाती है। पूरा का पूरा राजनीति अभी उसी पर, जितना क्वेश्चन आंसर सोशल मीडिया एक दूसरे के एलिगेशन पे लग रहा है, कोई भी इसके बीच में पश्चिम बंगाल के लोगों का क्या डेवलपमेंट होना चाहिए, क्या प्रोग्रेस होना चाहिए, उसके बारे में कोई बात नहीं हो रहा। अगर आप शुभेंदु अधिकारी का लास्ट स्टेटमेंट जो पश्चिम बंगाल के बीजेपी के बड़े लीडर्स हैं, उनके स्टेटमेंट देखेंगे, पश्चिम बंगाल के लोगों के लिए क्या करना है, इस बारे में कोई बात नहीं हो रहा है। सारा सका सारा आप देखिए, उनके पास कोई प्रोग्राम, कोई पश्चिम बंगाल के लोगों के लिए, यहाँ के आवाम के लिए, या किसानों के लिए, यहाँ औरतों के लिए, वुमेन सेफ्टी को लेकर या किसी भी मुद्दे पर कोई बात नहीं हो रहा है। इलेक्शन आया है, माहौल गरमाया हुआ है, SIR पर चर्चा हो रही है, सेंट्रल गवर्नमेंट स्टेट गवर्नमेंट को कह रहा है, डेली स्टेटमेंट आ रहा है, लेकिन किसी भी एक लीडर का नाम
आज पश्चिम बंगाल के लोगों के डेवलपमेंट के बारे में बात नहीं कर रहा है। ऐसे हालात में जरूरी है कि यंग जनरेशन यूथ ऑफ दिस बंगाल एंड कंट्री शुड कम फॉरवर्ड एंड टेक लीड ऑफ द कंट्री। अपने देश को, अपने देश के संविधान को बचाने के लिए मट्टी से जुड़े हुए नौजवान लीडरों को आगे आने की जरूरत है और देश के राजनीतिक ताकत को बनाने की जरूरत है। आज जनरेशन जी के नाम पर, जेड के नाम पर हम लोगों ने बहुत सारे आंदोलन देख रहे हैं, लेकिन आज हमारे देश के यूथ को मैनिपुलेट किया जा रहा है। ऐसे में बहुत जरूरी है, आज जिस तरीके से हमारी पार्टी के सुप्रीमो सैयद रुहुल अमीन साहब भाईजान ने जब मुझे इस बात का पूरा समीकरण सामने रखा तो मुझे लगा ये बहुत ही जरूरी है कि आज नए जमीन से जुड़े यूथ लीडर को एक प्लेटफॉर्म देने की कि वो अपने और अपने समाज, अपने देश, अपने बंगाल के लोगों की आवाज को उठा सके और उनके लिए काम कर सके। आप हमारा प्रेस रिलीज देखिएगा, हम लोगों ने पश्चिम बंगाल में डेवलपमेंट को लेकर, इंडस्ट्री को लेकर, फार्मर्स को लेकर, एग्रीकल्चर को लेकर, वुमेन सेफ्टी को लेकर, यूथ की नौकरी को लेकर, आईटी हब को लेकर हमने अपना एजेंडा तैयार किया है। बहुत जल्दी हम लोग अपने पार्टी का मैनिफेस्टो भी लॉन्च करेंगे। आज प्रेस रिलीज आप लोगों को मिलेगा तो आप देखिएगा पूरा का पूरा मैनिफेस्टो पश्चिम बंगाल की उन्नति को लेकर है और इसीलिए नाम भी जातीय उन्नयन पार्टी रखा गया। उसी को फोकस करते हुए कि हम लोग नेगेटिव पॉलिटिक्स की बात कम करेंगे, पॉजिटिव पॉलिटिक्स की बात करेंगे। हम लोग डिस्ट्रक्टिव की बात कम करेंगे, प्रोडक्टिव की बात ज्यादा करेंगे। और मुझे उम्मीद है कि आज जब हमारी पार्टी लॉन्च होने जा रही है तो आज यहाँ पर मौजूद जितने भी जर्नलिस्ट हैं, हम लोग आज पॉजिटिव वॉइस में बात करें, पश्चिम बंगाल को आगे ले जाने की बात करें, पश्चिम बंगाल में डेवलपमेंट की बात करें। पिछले दिनों आप लोगों ने देखा एक और पार्टी बहुत अनाउंस हुआ, लेकिन चर्चा सिर्फ एक मस्जिद का रहा। हम कब मस्जिद मंदिर की राजनीति से ऊपर आएंगे? और जिस दिन मस्जिद मंदिर, जात धर्म, जात पात की राजनीति से ऊपर आ गए, उस दिन एक डेवलप कंट्री और एक डेवलप बंगाल आप अपने सामने देखेंगे। उससे पहले आपको डेवलप बंगाल नहीं मिले। जब तक हम नेगेटिव पॉलिटिक्स करते रहेंगे, नफरत की पॉलिटिक्स करते रहेंगे, जो नई राजनीतिक पार्टी आ रही है वो भी नफरत की बात। क्यों? कोई एजेंडा तो होगा। बंगाल के लिए आप क्या करना चाहते हैं? बंगाल के लोगों के लिए आप क्या करना चाहते हैं? क्या पिछले 15 साल में नहीं हो पाया है? किन चीजों का एजेंडा लेकर तृणमूल गवर्नमेंट में आई थी, किस किस को पूरा नहीं कर पाए? उठा के देखिए मैनिफेस्टो बीजेपी का, उठा के देखिए मैनिफेस्टो तृणमूल का, कितने पॉइंट्स को उन्होंने कवर किया, कितने पॉइंट्स को फुलफिल किया। फुल मेजॉरिटी में, सेंट्रल गवर्नमेंट भी फुल मेजॉरिटी में और स्टेट गवर्नमेंट भी फुल मेजॉरिटी में। फिर लोगों का, उनका खुद का अपना मैनिफेस्टो में 20% भी फुलफिल पॉइंट्स नहीं हुए। इसलिए हम सरकार को काम करवाना चाहते हैं। हम उन्हें इस पश्चिम बंगाल को, आज के दिन पश्चिम बंगाल को और आने वाले दिन में पूरे देश को एक नया राजनीतिक विकल्प बनाने का हम लोगों का ये मिशन स्टार्ट हुआ है। ये कोई एक दिन की लॉन्चिंग और एक इलेक्शन का पार्टी नहीं है। हम जीते या हारे, हम जमीन पर लोगों के लिए संघर्ष करते रहेंगे लगातार। इसलिए आज जब हमारी पार्टी की लॉन्चिंग है तो एक पॉजिटिव एनवायरनमेंट में हो, ज्यादातर सवाल डेवलपमेंट की तरफ हो, प्रोडक्टिविटी की तरफ हो, ना कि अपोजिशन के बात करने की तरफ हो। क्योंकि आगे आने वाले दिनों में जब इलेक्शन गरमाएगा तो बहुत सारे भाषण होंगे विकल्प के साथ, अपोजिशन का सामना, आरोप प्रत्यारोप चलेगा। लेकिन आज हमारी पार्टी की लॉन्चिंग है। हम चाहते हैं कि हम एक नया सूरज, उगता हुआ सूरज पश्चिम बंगाल में देखें और उस दिशा की तरफ बात करें। मैं आप सबको अपने तहे दिल से बधाई देता हूं कि आप लोग इस मूवमेंट के आज पहले स्टेप में आज हमारे साथ अब खड़े हैं और हम उम्मीद करते हैं और यकीन रखते हैं कि आने वाले दिनों में जितना संघर्ष हम आप लोगों के सामने रखेंगे, आप तमाम जर्नलिस्ट, आप एक फोर्थ पिलर ऑफ डेमोक्रेसी की तरह मजबूती के साथ हमारे साथ खड़े रहेंगे और सिर्फ सच और सच दिखाएंगे। इसी उम्मीद के साथ मैं आप लोगों से रिक्वेस्ट करता हूं कि आप लोग हमारे साथ जुड़िए, हमारे साथ रहिए, हमारी आवाज लोगों तक पहुंचाने की कोशिश कीजिए। मैं फैसल आप लोगों से यही अपील करके अपनी बात को खत्म करता हूं। अब मैं माइक, ठीक है, अब क्वेश्चन आंसर में चले जाते हैं। 15 मिनट क्वेश्चन, 2 घंटे, ठीक बोलेंगे, क्वेश्चन आंसर में चले जाते हैं। ठीक है। ज्यादा ये नहीं करते हुए हम लोग क्वेश्चन आंसर राउंड में चले जाएंगे।
तो आप लोग एक एक करके हाथ उठा के पूछिएगा, ऐसे एक साथ पूछिएगा तो शायद कॉन्फ्यूजन हो जाएगा जवाब देने में। जब अभी आंसर स्पोक्स पर्सन है आप बोलिए ना, आज के लिए अलाउ है। হ্যাঁ উনি বাংলাতে স্পিচ দিয়েছিলেন বলে আমি উর্দুতে বলে দিয়েছি। এবার যা রিপ্লাই হবে সেটা আমাদের স্পোক্স পারসন জনাব আরমান কবির সাহেব বলবেন। हाँ उसको नीचे आप बैठिए আমাদের আমি একটু বলে নিই, আমাদের একটা হ্যাঁ বলিয়ে না, আচ্ছা ঠিক আছে। আমি দুটো আপিল করব, মানে আমরা এটাই তো সমস্যা আমাদের সমাজের, যে একজন মানুষের দিকে আমরা পুরো ফোকাস দিয়ে দিই, ফলে কি হয় যে সমাজ যে একটা ব্যালেন্সিং এর উপর চলে সেটা থেকে আমরা হারিয়ে যাই। আমাদের পার্টির স্পোক্স পারসন আছেন, উনি কিছু প্রশ্ন দিবেন, পরে উনার অনুমতিতে আমিও কিছু বললাম, সেটা অন্য কথা। বাট আমরা আমাদের প্রথম দিনে আমাদেরকে নিয়ম ভেঙে দেওয়ার জন্য আপনারা বাধ্য করবেন না, কেননা আমরা অলরেডি এটা কথাই বলে রেখেছি যে আমি খুব বেশি বলবো না যতক্ষণ না পার্টি আমাকে অনুমতি দেয়। তো ফলে উনি এসেছেন, উনি বলবেন, যেখানে কোনো জায়গায় আছে আমরা আসবো, আমি হয়তো বলবো, সেটা উনার অনুমতি দেয়। এখন উনাকে দিয়ে আমরা প্রশ্ন উত্তরে যাই। देखिए फिलहाल हम लोगों की तैयारी है 15 सीट पे इलेक्शन लड़ने की। ঠিক আছে, এখন আমরা তৈরি করেছি 15 সিটে 15 সিটে আমরা ইলেকশন লড়বো। ঠিক আছে, পূর্ব মেদিনীপুর আছে, হাওড়া ডিস্ট্রিক্ট আছে, কলকাতা আছে। এই তিনটে ডিস্ট্রিক্টে আমরা মানে আমাদের সংগঠনে এই তিনটে ডিস্ট্রিক্টে আমরা অ্যাক্টিভ। ঠিক আছে, যেখানে আমরা একটা এফেক্ট আমরা ডালতে পারি, আর ওই 15 সিটে আমরা ইলেকশন লড়ব। না, রুহুল আমিন ভাইজান প্রার্থী হবেন না, ওনাদের নেতৃত্বে আমরা মানে যত আমরা প্রার্থী দিব ওনার নেতৃত্বে আমরা ইলেকশন লড়ব। দেখেন আমাদের একটা আইডিওলজির লড়াই আছে, আইডিওলজি যদি মেল খাবে আমরা কারো সঙ্গে আমরা বিজেপি ছাড়া জোট করতে পারি। আগে তৃণমূলকে জিজ্ঞাসা করেন যে উনি আমাদের সঙ্গে জোট করবেন কিনা। জি देखिए पूरे हिंदुस्तान में एक পুরো ভারতবর্ষে একটা সাম্প্রদায়িক বাতাবরণ রয়েছে। এখন ওই সাম্প্রদায়িক শক্তিকে যদি দূর করার জন্য যদি আমাদের কারো সঙ্গে যদি কম্প্রোমাইজ করতে পারি, দরকার হবে আমরা করব। আবার বলুন। বিজেপি তো এখানে ক্ষমতায় নেই, এখানে ক্ষমতায় তৃণমূল আছে। হ্যাঁ, তাদের বিরুদ্ধে কি কোনো অভিযোগ আছে আপনাদের? অনেক অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেসও এখন সাম্প্রদায়িক মানে পলিটিক্স আরম্ভ করে দিয়েছে, উনিও মন্দির মন্দির করছেন, যা বাংলার মাটি এসব পছন্দ করে না। গত 70 বরস মানে বাংলার মাটি সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে দাঁড়িয়ে রয়েছে। এখন এই 4-5 বছর, গত 4-5 বছর আপনি দেখছেন যে বাংলা মাটি থেকে আবার আরম্ভ হয়েছে সাম্প্রদায়িক রাজনীতি। এই রাজনীতিকে ভাঙার জন্য আমরা দলটা তৈরি করেছি। অনেক কাজ আছে, অল ইন্ডিয়া। ঠিক আছে, আজকে আমরা পলিটিক্যাল দল মানে তৈরি করেছি বা লঞ্চ করেছি। আপনার যদি আমাদের কাজ দেখার আছে, আপনি অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনে কাজ দেখেন। অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন একটা নন পলিটিক্যাল অর্গানাইজেশন, আর প্রচুর কাজ আছে, অনেক কাজ, যত সরকার করেনি ওর থেকে বেশি কাজ করেছি আমরা। নন পলিটিক্যাল পার্টি হয়। দেখেন এই এ টিম বি টিম বলে রাজনীতি করতে আসি নেই, আমরা নিজের টিম, কোনো বি টিম নেই, কারো আমরা কোনো কাজ করব না,
কারো আমি বি টিম নেই। এখন তো আপনি তৃণমূলে বি টিম বলেছেন, আবার তৃণমূল আমাদেরকে বলবে যে বিজেপির বি টিম। এটা তো স্বাভাবিক। যার লস হবে, যা দেখবে যে আমার লস হয়ে যাবে, ও অন্য পার্টির বি টিম আমাদেরকে বলবে। আমাদের 2024 সালে জাতীয় উন্নয়ন পার্টি রেজিস্টার হয়েছে, আপনি ইলেকশন কমিশনে ওয়েবসাইটে গিয়ে দেখতে পারেন, ঠিক আছে, ওপেন করে দেখুন। 2024 সালে আমাদের রেজিস্ট্রেশন হয়েছে জাতীয় উন্নয়ন পার্টি। কেন লাগবে? উনার আলাদা দল আছে, উনার আলাদা নাম আছে, উনার জনতা উন্নয়ন পার্টি আছে, কিন্তু এখন পর্যন্ত হুমায়ুন কবির পার্টির রেজিস্ট্রেশন হয়নি। আপনি দেখুন ভালোভাবে, বলে দিলে তো দল হয় না। अच्छा एब्रिविएशन को लेकर टकराव नहीं होगा? एब्रिविएशन ये यूपी और उसका भी ये यूपी इलेक्शन कमीशन में अप्लाई ये हम लोग इलेक्शन कमीशन में अप्लाई किए हैं, देखते हैं आगे दिन में क्या होता है। দুলাল ভাইয়া আপনার কাছে প্রশ্ন, দুলাল ভাইয়া আপনার জেলা শুভেন্দু অধিকারী, আপনার জেলা মানুষ, मैं बोल दूं? কোনো যোগাযোগ আপনার আছে? मैं बोल दूं? দুলাল ভাইয়া ধন্যবাদ আমাদের spokes- এক মিনিট আমি একটু আপিল করব। আমাদের ফয়সাল সাহেব বললেন একটা একটা করে যদি আমরা বলি, সময় আছে আমাদের অনেকটা, ফলে আমরা শুভেন্দু অধিকারী আপনার জেলা রাজনীতিবিদ, তার সঙ্গে কি কোনো যোগাযোগ আছে আপনার? বাংলার শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষ, তাহলে কি তৃণমূল সাথে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়ের যে আইডিওলজির সাথে তৃণমূল সরকারের যোগ আছে? দেখুন, এটা একেবারে মানে বাংলা, যেটাকে বচকানা সওয়াল বলা হয়। কলকাতাতে অনেক লোক বিজেপির আছে, তার মানে কি তৃণমূল সরকার? মানে কেউ কোনো যে জেলার মধ্যে থেকে তিনিও এসেছেন, আমিও এসেছি, কলকাতাতে বিজেপির অনেক লিডার আছে, তাহলে বিজেপির সাথে কি আমরা তৃণমূলকে প্রশ্ন করবো? বাট এটা কেন করা হয় আমি আপনাদেরকে বলি। কেননা আমার মাথায় টুপি আছে। আপনি বলবেন যে আপনি মাইনরিটি ট্রাম্প খেলা শুরু করে দিয়েছেন। না না, ট্রাম্প কার্ড খেলছি না। বাট এটাই প্রশ্ন যে আজকে আপনি এটা কিন্তু কখনো তৃণমূলের কোনো লিডারকে প্রশ্ন করেন না যে আপনার সাথে কি বিজেপির প্রশ্ন আছে। যখন আমরা দেখি যে মোহন ভাগবতী যখন এখানে আসেন, আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে মিষ্টি পাঠানো হয়, কটা মিডিয়া এটা নিয়ে প্রশ্ন তুলে না। কিন্তু ইনকেস যদি এখানে কোনো বিজেপির কোনো টিমের নেতৃত্বের সাথে কোনো লোক এসে যান, আজকে প্রেস ক্লাবে আমার সাথে দাঁড়িয়ে কথা বলে নেন এবং সেই ছবিটা তুলে কালকে আপনি বলবেন যে এই দেখো বিজেপি লোকজন। আমরা গত কয়েকদিন আগে হুমায়ুন সাহেবের একটা ছবি দেখে ভাইরাল করে একটা লুকিয়ে স্ট্রিং অপারেশনের নাম করে আপনারা যেটা করার চেষ্টা করেন, এই সেম কাজ তো সমস্ত হয়। কিন্তু অ্যাজ এ মুসলিম এটা আলাদা করে প্রমোট করা হয়, আলাদা করে প্রচার করা হয়। একটা রাজনৈতিক দল প্রচার করে, ঠিক আছে, তাদের কাছে একটা লড়াইয়ের জায়গা। কিন্তু মিডিয়া যখন এই প্রশ্ন করে, মিডিয়া যখন এই কথা বলে, তখন মনে হয় মিডিয়া বায়াস হয়ে আছে। থ্যাংক ইউ। ম্যাডাম আপনি প্লিজ। ম্যাডাম আচ্ছা, আমি যাকে বলে দিব তাহলে সুবিধা। ম্যাডাম আপনি প্লিজ। ম্যাডাম পশ্চিমবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে, সেই পরিপ্রেক্ষিতে আপনাদের দল উন্নয়নের দিশা দেখাবে। থ্যাংক ইউ। এখন আমার প্রশ্ন হচ্ছে, উন্নয়নটা আমরা দেখছি কিসের দৃষ্টিভঙ্গি দিয়ে, সেটা খুব জরুরি। একজন মানুষের কাছে 500 টাকা পেয়ে গেলে তার কাছে মনে হয়েছে এটা উন্নয়ন। আরেকজন লোক চাকরি নেই কেন, একজন গ্র্যাজুয়েট ছেলের কাছে প্রশ্ন যখন করবেন, সে বলছে দেশ গড্ডালিকার প্রবাহে চলে গিয়েছে। তো ইটস ডিপেন্ড আপনার দৃষ্টিভঙ্গি কি। আপনি বলছেন পশ্চিমবঙ্গ উন্নয়নের জোয়ারে ভাসছে, ভাতাকে বাদ দিয়ে আপনি আমাকে বলুন যে উন্নয়ন বলতে আপনি কি দেখতে পাচ্ছেন। রাস্তার আলো আর স্ট্রিট ল্যাম্প আর রাস্তা ছাড়া। কর্মসংস্থান, একটা দেশ উন্নতি তখনই করে যখন কর্মসংস্থানের অ্যাভেলেবিলিটি থাকে। আপনি বলুন লাস্ট 10,000 রিক্রুটমেন্ট একসাথে কবে হয়েছে পিছিয়ে পড়া জাতির লোকেদের জন্য? वेस्ट बंगाल में सेकुलर पावर्स को डिस्ट्रीब्यूट करने का, डिवाइड करने का, ये जो आपकी जातीय यूनियन पार्टी बनी है, इलेक्शन में आप लोग फाइट करेंगे, 15-20 कैंडिडेट देंगे, तो क्या सेकुलर पावर्स को डिवाइड करने का ये पॉलिसी नहीं है, कोशिश नहीं है? जबकि अभी बहुत जरूरत है वेस्ट बंगाल को सेकुलर वोट को एक जा करने के लिए, न कि डिवाइड करने के लिए। ओके, थैंक यू। मैं बताता हूँ आपको। आप एक मिनट, आप कौन से मीडिया से हैं? ये बताइए कि सेकुलर का मतलब क्या है और सेकुलर को जोड़ना है कब तक? मान लीजिए, पहले सुन लीजिए, मान लीजिए अगला 30 साल यहाँ पे तृणमूल गवर्नमेंट का सरकार रहे, तो फिर कोई पिछड़ा हुआ लीडर, कोई माइनॉरिटीज लीडर अपना आवाज ना उठाए? तो ये एक प्रोपेगेंडा है जो हमारे जहन पे बैठा दिया गया है कि भाई सेकुलर वोट को एक करो। सेकुलर का मतलब इनके लिए हम वोट कर रहे हैं, वही तो सेकुलर का माना नहीं कर रहे हैं। आप सबको लेके चलना चाहते हैं। लास्ट
तृणमूल सरकार के एमएलए के डिस्ट्रीब्यूशन को देखिए शुरुआत से लेकर आज तक, और आप हमें बोल रहे हैं कि हम वोट तोड़ रहे हैं, या फिर माइनॉरिटी को बीजेपी का डर दिखा के आप इनको गुलाम करने का प्रोग्राम कर रहे हैं। जैसे इंडिया में, पूरा इंडिया में बीजेपी सरकार पिछड़ा हुआ लोगों को हिंदू राष्ट्र के नाम पे उन लोगों को गुलामी की तरफ ले जा रहा है, और आप चाहते हैं कि यहाँ के बंगाल सरकार हम लोगों को ऐसे मुस्लिम गुलामी की तरफ ले जाए। भाई बीजेपी आ जाएगा, ये नहीं है, प्लीज। আপনার দৃষ্টিতে সেকুলার বলতে কি বোঝায়? রাজীব ব্যানার্জি, আমি বলি অর্জুন সিং, এরা কতটা সেকুলার? না না, আমরা আমাদের প্রশ্ন করার আগে এটা আপনাদেরকে বুঝতে হবে। আপনি বলবেন কাউন্টার প্রশ্ন, না আমরা বলেছি যে আমরা মাইন্ড চেঞ্জ করার জন্য বসেছি। আমাকে এই প্রশ্ন কেন করছেন যে আপনারা কত সেকুলার হবেন? আমার কোন কাজের মাধ্যমে আপনার মনে হলো যে আমি নন সেকুলার? আপনার কি এতক্ষণ আমার বক্তব্যে, আমার কোনো অ্যাক্টিভিটিসে আপনার কি মনে হয়েছে যে আমি কমিউনাল? যদি আপনার না মনে, তাহলে আপনি কেন প্রশ্ন করছেন? আপনি কি এই প্রশ্ন রাজীব ব্যানার্জিকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন কুণাল ঘোষকে করতে পারেন? আপনি কি এই প্রশ্ন ইভেন বিজেপির কোন লিডারকে আপনারা করেন যে ভাই আপনি কতটা সেকুলার? বাট সেকুলার যখন সামনেওয়ালা লোক কোনো একটা দেশের সংবিধানকে মাথায় রেখে তার নিজস্ব আইডেন্টিটিকে নিয়ে আসে, তখন তাকে প্রশ্ন করা হয় ভাই সেকুলার। কিন্তু এটা কোনো পাঞ্জাবিকে জিজ্ঞেস করা হয় না, এটা কোনো জৈনকে জিজ্ঞেস করা হয় না। বাট যদি সামনে টুপি থাকে তখন প্রশ্ন করা হয় ভাই কতটা সেকুলার। প্লিজ, আমরা আমাদের কাজের দ্বারা প্রমাণ করব। আপনার এই উত্তর পাওয়ার জন্য একটু সময় দিতে হবে। আপনি এতক্ষণ ধরে কথা বললেন, প্রত্যেকটা কথায় মুসলিম টানলেন, তাহলে কি আপনার পার্টিটা মুসলিম ওরিয়েন্টেড হবে? কোন কথাটা মুসলিম টেনেছি আপনি বলুন? উদাহরণ দিলেন, সব মুসলিমদেরকেই বলা হয়, প্রশ্নগুলো করা হয়। না না, মুসলিমদেরকে টানলাম কোথায়? সব উদাহরণ দিলেন, এই কথাগুলো মুসলিমদের বলা হচ্ছে, মুসলিমদেরকে বলা হচ্ছে। এই প্রশ্নটা তো এটাই তো বলছি যে প্রশ্নটা তো এইভাবেই আসছে। আমার প্রশ্ন যে ভারতের নাগরিক, আপনি আমাকে কেন প্রশ্ন করবেন না যে আপনারা যে পার্টি বানিয়েছেন এতে মানুষের জন্য কতটা কাজ করবেন? এই প্রশ্ন আসাটা স্বাভাবিক, এবং এর উত্তর দিতে গিয়ে হয়তো আমি হোঁচট খাবো। কিন্তু আপনি কেন প্রশ্ন করছেন যে আপনি কেন মুসলিমদের জন্য ভাবছেন? মুসলিমদের, আমরা তো এখনো মুসলিম নিয়ে কোনো কথাই বলিনি। আমার ডানে পার্টির সেক্রেটারি একজন হিন্দু মানুষ। फैसल साहब मेरा एक सवाल है फैसल साहब দেখুন, শাসক দলের ভাঙন ধরানোর জন্য আমরা আসিনি, না তো অন্য কোন রাজনৈতিক দলকে ফায়দা দিতে এসেছি। আমরা আমাদের একটা আইডিওলজি বাংলার মানুষের সামনে তুলে ধরবো। আপনারা জানেন কোনো একটা আইডিওলজি প্রতিষ্ঠিত হতে সময় লাগে, ফলে আমরা আজকে এসেছি আর কালকে একদম কিছু করে দিয়ে সরকার পরিবর্তন হয়ে যাবে এমন তো কথা না। আমাদের স্পোকসপারসন বলেছেন 15, মেবি ওটা 25ও হতে পারে, আবার 5টা কমতেও পারে। বাট একটা সিট নিয়ে, যে সিটে আমরা তো সরকার পরিবর্তন করে দেওয়ার মতো লড়াই নামছি না, বাট আমরা একটা আইডিওলজিকে আজকে বাংলার মানুষের কাছে এনেছি। কেননা ইলেকশনই একটা প্রপার সময় যখন মানুষকে রাজনৈতিক মতাদর্শে মানুষের কাছে পৌঁছানো। আপনারা 98টা সিট, যেটা 294 সিট, এক তৃতীয়াংশ, তাতেই লড়াই করছেন না। তৃতীয় শক্তি হিসেবে কিভাবে উঠে আসবে? এইখানে যে তৃতীয় শক্তি বলা হয়েছে, এই তৃতীয় শক্তিটা এই টিমগুলোর সাথে নিয়ে তৃতীয় শক্তির জোটের কথা আভাস দেওয়া হয়েছে। এটা এমন শুধু আমাদের জন্য নয়, বরং আমরা একটা তৃতীয় অক্ষ বা তৃতীয় শক্তির যে বিষয়টা বলেছি, সেটা আপনি যে রাজনৈতিক দলগুলো বললেন, এবং এরা নিঃসন্দেহে রাজনীতির লড়াইয়ে দৌড়ায়, ওরা আমাদের থেকে অনেক আগে আছেন। ফলে আমাদের তাদের কাছেও আপিল থাকবে, একটা সাম্মানিক জায়গায় দাঁড়িয়ে যদি আমরা সিট আন্ডারস্ট্যান্ডিং করে নিতে পারি, অবশ্যই আমরা ভোটকে নষ্ট হতে দেব না। এবং বাংলার মানুষের কাছে এটাও আপিল থাকবে যে যতক্ষণ না আপনারা আপনাদের ভোটকে প্রপার ওয়েতে ইউজ করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত কখনো আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারবো না। ফলে তৃতীয় শক্তিকে আমরা মজবুত করার উদ্দেশ্যেই করছি। আপনারা কি হুমায়ুন কবিরের সঙ্গে জোট করবেন? যদি হুমায়ুন কবির আপনাদের জোট করতে আসে, দেখুন, এটা তো ডিপেন্ড করছে হুমায়ুন কবির সাহেবের সাথে যতক্ষণ আমরা বসছি, উনার আইডিওলজিক্যালি কি, উনি কিছুদিন আগে কথা হয়েছে, উনার দৃষ্টিভঙ্গি, উনার কর্মকাণ্ড সেটা কি জানে। আজকে আমরা বিজেপির সাথে করবো না কেন বলছি? একটাই কারণ, তারা তাদের আইডিওলজিক্যালি তারা ভারতের সংবিধান থেকে ভারতবর্ষকে চেঞ্জ করে মনুসংহিতার দিকে নিয়ে যাচ্ছে, এই জন্যই তাদের সাথে লড়াই। আদারওয়াইজ বিজেপির কর্মকাণ্ড আর তৃণমূলের কর্মকাণ্ডকে আপনি একটা টেবিল বানান, দেখবেন কোনো পার্থক্য নেই। শুধু বক্তব্যের আইডিওলজিতে তাদের জন্য আমরা একজনকে বলছি আমরা যেতে পারি, একজনকে বলছি যেতে পারি না। ফলে হুমায়ুন সাহেব কি ভাবনা নিচ্ছেন বা আমাদের ভাবনা,
তার সাথে ম্যাচ করবে কিনা সেটা তার উপর নির্ভর। অবশ্যই আমরা সকলের কাছে আপিল করব যে আমরা একটা তৃতীয় শক্তি তৈরি করে এই ভোটটা লড়াই করি, যাতে কোনোভাবে বিজেপির কোনো জায়গা বাংলায় না হয়ে যায়। কংগ্রেস আজকে ডিসাইড করেছে তারা একান্ত, হ্যাঁ, তাহলে তৃতীয় শক্তি না চতুর্থ শক্তি? কংগ্রেস, আচ্ছা তৃতীয় শক্তি বলার পেছনে কংগ্রেসকে আমরা তৃতীয় শক্তি বলছি কেন বাংলায়? আজকের দিনে বামেদেরকে আমরা তৃতীয় শক্তি কেন বলবো? মানে শক্তির নিরিখে যদি আমরা এটা দেখি, তাহলে তৃতীয় শক্তি একটা শব্দ, মানে কংগ্রেসকে বাংলার মাটিতে কোনোভাবে তৃতীয় শক্তি বলার কোনো জায়গা নেই। সেই তুলনায় তবু আমরা সিপিএম কে তৃতীয় শক্তি বলতে পারি বা বামেদেরকে তৃতীয় শক্তি বলা যেতে পারে। বাট এই তৃতীয় শক্তি যেহেতু বামেদের একটা উদ্যোগ আছে সবাইকে নিয়ে চলা, ফলে আমরা বলছি। ফলে চতুর্থ শক্তি আপনি কংগ্রেসকে বলতে পারেন, বাট আমরা তো অবশ্যই নয়। একজন একটা প্রশ্ন করুন তাহলে। জি, अपना जिंदगी का सुनहरा दिन टीएमसी में लेती है, उस टीएमसी में लेने के बाद आप टीएमसी छोड़ के आज जो है ये नया पार्टी को ज्वाइन कर रहे हैं, ये दोनों का वजह क्या छोड़ने का और इसको ज्वाइन करने का? आप लोग আপনারা অনেক লোক এখানে স্টার্টিং একটা কোশ্চেন করেছিলেন কি আপনারা একটা নতুন পার্টি নিয়ে আসছেন আর রাজ্য সরকারে তৃণমূল কংগ্রেস আছে, তাহলে আপনারা তৃণমূল সঙ্গে কি ডিফারেন্সেসটা আছে সেটা আপনারা বলুন। আপনার এটাই ম্যাচ করছে। আমি পার্টিকুলারলি আমার আপনার কথা আজ প্রেসে বলবো না, কেন এটা আমার ব্যক্তিগত প্রেস কনফারেন্স নেই। আমি কি করেছি আগে এসএফআই সঙ্গে ছিলাম, কংগ্রেস টিএমসি সেটা ছেড়ে দিই। এখন আমার বক্তব্য একটা শুনে নিন, যেটা আমাদের অভিযোগ আছে তৃণমূল কংগ্রেস থেকে। আর নাম্বার ওয়ান, এক একটা করে শুনে নিন অভিযোগটা। নাম্বার ওয়ান, মমতা ব্যানার্জি যখন এটা 2011-তে আমাদের তৃণমূল গভর্নমেন্ট এখানে এসেছিল, উনি বাঙ্গাল মানুষকে এখানে মাইনরিটিকে বলেছিলেন कि जस्टिस राजेंद्र सचर कमिटीতে যেটা উল্লেখ করা হয়েছিল कि পশ্চিমবঙ্গে মুসলমানের স্থিতিটা শিডিউল কাস্ট থেকে বেশি খারাপ। এবার ওনার জন্য আমরা ক্ষমতাতে আসলে জাস্টিস রাজেন্দ্র সচরকে আমরা দিল্লি থেকে ডাকবো, ওনার যে রিকমেন্ডেশন আছে সচর কমিটিতে সেটা ইমপ্লিমেন্ট করব। আপনারা মনে আছে, আপনারা জার্নালিস্ট, তাহলে ওই রিকমেন্ডেশন থেকে কোনো একটা রিকমেন্ডেশন দেখান যেটা মমতা ব্যানার্জি ইমপ্লিমেন্ট করেছে। নাম্বার ওয়ান। দ্বিতীয় কথা, আপনারা জানেন বামফ্রন্ট জামানাতে ওয়াকফ বোর্ডে ওয়াকফ প্রপার্টিতে অনেক লুট হয়েছিল। তাহলে মমতা ব্যানার্জি বলেছিলেন কি আমরা আসলে আমরা ওয়াকফ যত সম্পত্তি লুট হয়েছে তাদেরকে আমরা রিটার্ন নিব আর ওয়াকফ সম্পত্তিকে কাজে লাগাবো মাইনরিটি ডেভেলপমেন্ট জন্য। তাহলে আর জাস্টিস রিজেশ চন্দ্র ভট্টাচার্য কমিশন এটা উল্লেখ করেছিল কি বাম জামানাতে কোটি কোটি হাজার কোটি টাকা বেশি কারাপশন ওয়াকফ প্রপার্টি তো হয়েছে। এবার আজ 15 বছর হতে চলেছে তৃণমূল শাসকে, আপনি দেখান কোন প্রপার্টি উল্লেখ হয়েছে ওয়াকফে, কোনটা রিটার্ন হয়েছে, আর ওয়াকফ বোর্ডে কি কারাপশনটা শেষ হয়ে গেছে আপনারা দেখান। যে ওয়াকফ বোর্ড থেকে যে স্টাইপেন্ড মৌলানা এবং মহসিনকে দেওয়া হোক সেটাও স্টেট গভর্নমেন্ট সাপোর্ট করছে, তত ইনকাম নেই। আমরা সচর কমিটি রিপোর্টে দেখেছি অল ওভার ইন্ডিয়াতে সেকেন্ড লার্জেস্ট ওয়াকফ প্রপার্টি এই পশ্চিমবঙ্গতে আছে। 6,75,000 রেজিস্টার্ড ওয়াকফ প্রপার্টি থেকে আজ 1,72,800 প্রপার্টি শুধু পশ্চিমবঙ্গতে আছে। আর ওটা কোথায় আছে, কি কি কাজে লেগেছে? 15 বছর হয়ে গেছে তৃণমূল। এই কোশ্চেনটা মানুষ করবে না? যদি এই জিনিসটা রিপ্লাই যদি ওদের কাছে থাকবে তাহলে আমরা সঙ্গে যাব। কি আছে ওনাদের কি প্ল্যানিং আছে এটা ইমপ্লিমেন্ট করার? আর একটা তৃতীয় কথা শুনে নিন, উনি খুব ইম্পর্টেন্ট কথা বলেছিলেন যে পশ্চিমবঙ্গে 5টা ডিস্ট্রিক্টে উর্দুকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এর জায়গাটা দিব বলেছিলেন তো, উর্দু ল্যাঙ্গুয়েজকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দেওয়ার পর উর্দু ডিস্ট্রিক্টের সমস্ত থানা এবং গভর্নমেন্ট অফিসে উর্দু অফিসার অ্যাপয়েন্ট হবে যে উর্দু এ কমপ্লেন রিসিভ করবে। সেটা কি হয়েছে? এটা অভিযোগ। যে তৃণমূল করতে পেরেছে সেটা ঠিক আছে, যে করতে পারেনি সেটা আমার অভিযোগ আছে।
সেটা দাবি আছে, সেটা নিয়ে সরকার সামনে আমরা অভিযোগ রাখবো। কেন হয়নি, 15 বছর হয়ে গেছে। তাহলে আমার মনে হচ্ছে আমার পার্সোনাল আনসারটা না দিলে আমার পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে রিপ্লাইটা আছে সেটা আপনাকে দিয়েছি। सर जी, एक सवाल मेरे तरफ से है। बोलो। अभी आप टीएमसी से नए पार्टी में ज्वाइन हुए हैं। अभी कहा गया अगर जोड़ बनता है तो टीएमसी के संग बनाएंगे, तब फिर क्या आपको टीएमसी का होकर काम करना पड़ेगा? मैंने बोला कि अगर लोगों का जो अधिकार है, जो हमारा डिमांड है, अगर उसको कंसीडर कोई भी करता है, अगर थर्ड पार्टी का, हम लोग जो थर्ड पावर की बात कर रहे हैं, अगर हम लोग बैठ के देखेंगे कि एक नया परिकल्पना बना सकते हैं तो हम लोग उनके साथ जाएंगे। तृणमूल बोलता है कि हमसे भूल हुआ है, हम उसको नहीं कर पाए 15 साल में, हम करेंगे। आके बोले मीडिया के सामने, हम आगे पब्लिक का डिमांड आपका पूरा करेंगे। जो हमसे भूल हुआ है, जो चीजें हमसे मिस हुआ, हम लोग वो करेंगे। तो उसके साथ पब्लिक, पश्चिम बंगाल का जनता भी जाएगा, तो जनता के साथ हम भी जाएंगे। एक सवाल आप लोगों ने किया था बी टीम का, कोई बोलेगा तृणमूल का बी टीम, कोई बोलेगा बीजेपी का बी टीम। हम लोग है बी टीम, हम लोग पब्लिक का बी टीम, हम लोग पब्लिक का बी टीम बनने आए हैं। पब्लिक का समर्थन में जो पार्टी खड़ा होगा और उसके अभियोग जो हम लोग, जो इंडस्ट्रियल रिवॉल्यूशन या आईटी हब का जो हम लोगों ने प्लान बनाया है, जो आसनसोल दुर्गापुर कॉरिडोर का हमने प्लान बनाया, वो अगर डिमांड मानता है तो हमको करेंगे। पब्लिक का नौकरी के लिए हमारा पश्चिम बंगाल का हजार हजार यूथ বাইরে চলে যাচ্ছে কাজের জন্য, এখানে চাকরি পাচ্ছে না কেন? একটা রাজারহাট ছাড়া কোনো একটা আইটি হাব করতে পারলেন নি 15 বছরে, সেটা কি কথা নেই? কোনো অপোজিশন পার্টি কেন তুলছে না? অত বড় কংগ্রেস পার্টি একলা লড়বো, 295 লড়বো বলে দিল, কিন্তু এটা বললো না 295 লড়লে আমরা আসলে আমার মানুষজনে কি করব? কি তৃণমূল করতে পারেনি? এখন অত বিজেপি বলছে আসছি আসছি আসছি, উড়িয়ে দিব, ঝুড়িয়ে দিব, জল এসেছে এসআর থেকে আমি করে দিয়েছি, এটা বলছে নাকি মানুষজন এটা করব? আমরা কেন, আমরা এখানে মানুষজনে যেটা করব সেটা বলতে এসেছি আপনার কাছে। আর মানুষজনে করতে জন্য যে দলটা আমাদের সুযোগ দিবে ওই দল সঙ্গে যাব। আমি কোনো দলের নাম নিচ্ছি না এখন। আপনাদের দল সবে তো নবজাত রাজনীতির আঙিনে আসছে, আপনাদের বিভিন্ন রাজনৈতিক দলের দেখেছি ভালো রেজাল্ট করতে গেলে তারা সেলিব্রিটিদের ভোটে দাঁড় করায়, আপনারা কি সাধারণ মানুষকে দাঁড় করাবেন? এবং যে সমস্ত দাঁড় করায় তাদের মধ্যে অনেকে দেখা যায় যে ক্রিমিনাল রেকর্ড থাকে, ক্রিমিনাল মুক্ত সেই সমস্ত ক্যান্ডিডেটকে দাঁড় করায়। একটু আমি এটাই বলছি, এখন পশ্চিমবঙ্গের রাজনীতি আমি স্টার্টিং এ বলেছি নেগেটিভ। আমাদের ইন্ডিয়া পলিটিক্যাল সিস্টেম যেটা হয়ে গেছে সেলিব্রিটি নেগেটিভ, যে মানুষকে 5 বছর মুখই দেখান, তাদেরকে নেওয়া হোক। আমাদের পরিকল্পনা আছে, আমরা মাটি থেকে কাজ করার পড়া শিক্ষিত ছেলে যারা মানুষের সঙ্গে কাজ করছে তাদেরকে তুলে ক্যান্ডিডেট করব। কোনো সেলিব্রিটিকে নিয়ে আসা ওনার মাথায় টাইপে দিব না, সেটা আমাদের পরিকল্পনা আছে। অনেক রাজ্য সরকারের বিরুদ্ধে এত যে দুর্নীতি অভিযোগ, সেই সম্পর্কে আপনাদের মতামত কি? আমি বলেছি তো, আমি তো একটা একটা করে 3টা পয়েন্ট বললাম। আর যদি আর পয়েন্ট বলতে যাবো আজকে, তাহলে আজকে এই পার্টি অ্যানাউন্স করা মুশকিল হয়ে যাবে। যেদিন আমরা ম্যানিফেস্টো লঞ্চ করব ওই দুর্নীতিটা, আজকে 3টা বললাম, কালকে 30টা বলবো। ল্যান্ড ব্যানার আপনাকে দিয়ে দিব। বলুন। হ্যাঁ, যখন আমরা আজকে পার্টি লঞ্চ করছি, দেখুন আজকে অনেক গুলো কোশ্চেনটা রিলেভেন্ট হচ্ছে না। আমাদের আইমা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন 5 লক্ষ মেম্বার, কিন্তু আজকে যেটা আমরা পলিটিক্যাল পার্টি ফ্লোট করেছি, একটা গ্রুপ একটা নতুন ধারণা আইডিয়া নিয়ে লঞ্চ করেছে। তারপরে মেম্বারটা, আমরা মেম্বার ড্রাইভটা শুরু করব। আপনাকে প্রেস রিলিজ যেটা দেওয়া হচ্ছে, দেখুন নিচে লেখা আছে আমাদের পরিকল্পনা পশ্চিমবঙ্গ উন্নয়নের পথে যদি আপনারা চলতে চান আপনারা আমাদেরকে জয়েন করুন। আগে থেকে আমরা মেম্বার করে নিয়েছি, এরা সব কমপ্লিট হয়ে গেছে। আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে দিয়েছি, এই কোম্পানির মালিক আমরা হচ্ছি। এরকম আমরা দল করতে যাইনি, যেটা আজকে পুরো ইন্ডিয়াতে চলছে। একটা অনারশিপ পার্টি চলছে আপনার আর বিজেপি, আর একটা অনারশিপ পার্টি চলছে আপনার তৃণমূল।
এইরকম আমরা পার্টি করতে আসেনি। সাধারণ মানুষ আমরা ফ্লোট করেছি, সাধারণ মানুষকে ইনভাইট করছি আমাদেরকে জয়েন করুন, আমার পক্ষে সামনে আসুন, আমরা একসঙ্গে সাথ মিলিয়ে পায়ে পা হাত মিলিয়ে কাঁধা মিলিয়ে আমরা যাব, আমাদের হক অধিকারটা সরকার থেকে নিয়ে আসবো। সরকার যদি শুনে তাহলে ওখানে থাকবে, সরকার যদি শুনে না ওখান থেকে সরিয়ে দিতে হবে, সেটা আমাদের পরিকল্পনা।